প্রতিবেদন দিল জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রস্তাবগুলো সবার স্বার্থকে ছুঁয়ে যাবে মন্তব্য প্রধান উপদেষ্টার। ফ্যাসিস্টরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না মন্তব্য জামায়াত আমিরের। আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না, হুঁশিয়ারি বিএনপি। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বাতিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ 47 জন খালাস। এবং আখেরি মোনাজাতে শেষ হলে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, বিশ্বের শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলো দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই দুটি খাতের সংস্কার প্রস্তাবকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের প্রতিটি দেশের জন্য এই উদ্যোগ প্রাসঙ্গিক। তাই রূপরেখাগুলোর ইংরেজি অনুবাদ করতে হবে। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। গত 8 আগস্ট সরকার গঠন করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়। এরই মধ্যে গেল 15 জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কার গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দেয়। এটা জাতির জন্য একটা বিরাট এরই ধারাবাহিকতায় 20 দিন পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করে। প্রতিবেদনে দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ, জেলা পরিষদ বাতিল, পৌরসভা শক্তিশালীকরণ, ইউনিয়ন পরিষদের সংস্কার সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের কথা উঠে আসে। সুপারিশের মাধ্যমে, আপোষের মাধ্যমে নিষ্পত্তি করা। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই রিপোর্টের মাধ্যমে দেশের জনগণের প্রত্যাশা পূরণ হবে। সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আপনাদের এই রিপোর্টটা আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব। সংস্কার বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় পুস্তক জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার কি করলো তা বিচার করবে ভবিষ্যৎ প্রজন্ম। এবং আপনারা বহুজনের সঙ্গে কথা বলেছেন, সেগুলো একত্র হয়ে এখানে এসছে। এটা বাংলাদেশের ইতিহাসের একটা স্মরণীয় পুস্তক, এটা থেকে যাবে। এটা আমরা কি করলাম না করলাম ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে এটা দিয়ে বিচার করবে। আপনাদের তো পেয়েছিলেন, আপনারা করেন না কেন, তো বলতে পারবে। এটা এমন না যে আমরা জানতেন না বলে করেন না, এখন তো জানিয়ে দিয়েছে, এখানে বইতে সব বলা আছে, আপনারা করেন নাই। আপনাদের মতামত চাওয়া হয়েছিল, আপনারা মতামত দেওয়ার জন্য গা করেন নাই অথবা অবহেলা করেছেন। সংস্কার কমিশন যা করলো তা শুধু বাংলাদেশের জন্যই অবদান না, বিশ্বের জন্য অবদান বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হবে, ফেস করতে হয়। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 1947, 52, 71 এবং 24 জুলাইয়ের ইতিহাস গৌরবের বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই 2024 বিপ্লবের শহীদ স্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অতীতে যারা ফ্যাসিস্ট শাসক ছিল তাদের নাম ধর্মগ্রন্থেও উঠে এসেছে। একই পরিণতি সবাইকে ভোগ করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে, ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু তা থেকে শিক্ষা নেয় না। বাতেন বিপ্লবের রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে জুলাই এক বিপ্লবী স্মারক। সেই বিপ্লবের শহীদদের স্মারক উন্মোচন করল বাংলাদেশ জামাত ইসলামী। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জামাত ইসলামের শীর্ষ নেতারা ছাড়াও ইসলামী ছাত্র শিবিরের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কিছু ইতিহাস মানুষের হৃদয়ের জন্য হয় আনন্দের, কিছু বিষাদের, আর কিছু হয় গৌরবের। বিশেষত যারা দেশের জন্য জীবন দেন, অতীতেও দিয়েছেন, তাদের ইতিহাসই জাতীয় জীবনে সবচেয়ে বেশি গৌরবান্বিত। বিশেষ করে জাতিকে মুক্তি করার আন্দোলনে যারা জীবন দেন, অতীতেও এরকম যারা দিয়েছেন, 47, 71, 52, সর্বশেষ এই 24-এ যারা জীবন দিয়েছেন, তাদের ইতিহাস হচ্ছে গৌরবের ইতিহাস। শহীদ পরিবারগুলোর জন্য কান্নার ইতিহাস, দেশবাসীর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করার ইতিহাস। জামাত আমির আরো বলেন, আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে, তেমনি সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দলটিও মুক্তি পেয়েছে। তাই এই প্রজন্মের প্রতি সবসময় কৃতজ্ঞতা জানানো প্রয়োজন। তাদের রক্তের দিকে একটু তাকান, তরতাজা সেই শিশু, কিশোর, যুবক, নারী পুরুষের দিকে তাকান যারা জীবন দিয়েছে, তাদের দিকে তাকাইয়া বিপ্লবের সাথে অসঙ্গতিপূর্ণ এমন কোনো অপকর্ম মেহেরবানি কেউ করবেন না। যদি করেন, শহীদদের আত্মা কষ্ট পাবে, তাদের রক্তের অপমান করা হবে। আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে, তারা ভীষণ কষ্ট পাবে। ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে, কিন্তু তার থেকে শিক্ষা নেয় না উল্লেখ করে আমিরে জামাত আরও বলেন, আগামীতে কেউ যাতে ইতিহাস বিকৃত করতে না পারে সে ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, আশ্রয়দাতাদের ভুলে গেছে জামায়াতে ইসলামী। সাব্বির রহমানের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সমসাময়িক রাজনীতিতে জাতীয় ঐক্য এখন আলোচনার কেন্দ্রবিন্দু। সেই একই দাবিতে আঞ্চলিক সম্পাদক পরিষদ নামের সংগঠনটি জাতীয় ঐক্য বর্তমান বাস্তবতা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। তবে ফ্যাসিস্ট সরকারের দোসররা যাতে আর সক্রিয় হয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না, আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না, কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন? আইনি কোনো পদক্ষেপ কি এই সরকার নিচ্ছে? না। আমরা বলেছিলাম সংবিধানের 47 অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক। উপদেষ্টা পরিষদ থেকে প্রশাসন সব জায়গায় শেখ হাসিনার দোষরা বহাল থাকলে সরকার সফল হবে না বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনি তাদেরকে বাদ দেন নাই। শেখ হাসিনার দোসররা প্রশাসনে আছে, সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা বলেছিলাম ফেসিবাদের দোসরদেরকে বহাল রেখে আপনি বেশি দূর এগোতে পারবেন না। আপনি কিছু কিছু শোনাছেন, কিন্তু মনে হয়েছে এত শ্লথ গতি যে আপনি কি সংস্কার করবেন আমাদের বোধগম্য নয়। অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় দখল করেছে জামায়াত। যারা তারা আশ্রয় দিল, বাঁচাইলো, তাদেরকে এখন খাইতে চান। এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই, আমরা ইলেকশন করে আমরা পাস করে ফেলবো। বিএনপিকে ভুলে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিচ্ছে। গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে বিচারের আওতায় আনার দাবি জানান অন্য বক্তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ফাঁসি 9 আসামি সহ সাজাপ্রাপ্ত সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। 3 দশক আগে পাবনা জেলার ঈশ্বরদী রেল স্টেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় 9 জনকে মৃত্যুদণ্ড, 25 জনকে যাবজ্জীবন এবং 13 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছিলেন উচ্চ আদালত। বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান আজ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন। ভাষার মাসের সম্মানে আদালতে বাংলা ভাষায় রায় ঘোষণা করা হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম রায়ের মূল অংশ পাঠ করেন।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন অন্তত ৩ গণমাধ্যম কর্মী। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। আহত এক সাংবাদিককে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগ করা মামলায় রায় ঘোষণার পর গণমাধ্যম কর্মীরা আইনজীবীদের বক্তব্য নেওয়ার সময় এক যুবক সাংবাদিকদের ঠেলে সেখানে রাখা জায়াসের সামনে চলে আসেন। এ নিয়ে তর্ক হয়। সেখানে উপস্থিত পাবনা থেকে আসা কয়েকজন ব্যক্তি সাংবাদিকদের উপর চড়াও হয়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। উত্তরা ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় নৌ পুলিশ এর সদর দপ্তর ও পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নৌ পুলিশের চাঁদাবাজি নিয়ন্ত্রণেও কাজ করা হচ্ছে। এ সময় উপস্থিত পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, বিদেশে পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের কিছু আসামির ব্যাপারে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশের অনুরোধ জানিয়েছি। তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে। রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রির পুলিশের একটা নৈতিক দায়ভাগ আসবে তাদেরকে অ্যারেস্ট করার। উত্তরা যে ঘটনাটা ঘটছে আমরা দুইজনও আজকেও আলাপ করছি, এটা কেন হচ্ছে এবং এটা আমরা একটা ইনভেস্টিগেশন করে যারা এটার জন্য দায়ী তাদের ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। বুধবার দুপুর 12টা 8 আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় 12টা 27। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা জুবায়ের। বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে আল্লাহর দরবারে 2 হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় বুক ভাসায় লাখ লাখ মুসল্লি। এ সময় আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় অশ্রুসিক্ত নয়নে সবাই দোয়া করেন। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2025 সালের বিশ্ব ইজতেমা। ইসলামের হাওয়া চালু হয়ে যায়, এটাই দোয়া। যারা মারা গেছে তাদের কবরের আযাবটা যাতে মাফ হয়, আমারও যে দাদা তারা মারা গেছে তাদের কবরের আযাবটা যাতে মাফ হয়। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে চাইছি আমাদের দেশ এবং মুসলিম রাষ্ট্র আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই বিশ্ব ইজতেমা করতে পারি। গাজীপুরের কালীগঞ্জে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খালে পড়ে 3 জন নিহত হয়েছেন। সকাল 6:30টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার আজমতপুর ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এই ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন বলেন, একটি পিকআপ ভ্যান সিলেট থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে আসছিলেন। কালীগঞ্জের আজমতপুর ইটাখোলা আঞ্চলিক সড়কে পৌঁছানো মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। খালে পানি থাকায় গাড়ির গ্লাস খুলতে পারেনি। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বগুড়ায় বেড়েছে সরিষার চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় স্বপ্ন বুনছেন কৃষকরা। তারা বলছেন, অন্য ফসলের তুলনায় সরিষা চাষ লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে তাদের। তেলের আমদানি নির্ভরতা কমাতে ও সরিষা চাষ বৃদ্ধির জন্য নানা পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। আমাদের প্রতিনিধি রাজু আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন সঞ্জিদা হক। বগুড়ায় দিন দিনই বাড়ছে সরিষার আবাদ।
বীজ প্রণোদনা দিয়ে সরিষা চাষে উৎসাহিত করায় আগ্রহ বাড়ছে কৃষকদের। কৃষকরা বলছেন অন্য ফসলের তুলনায় ফলন ভালো হওয়ায় জেলার সবকটি উপজেলাতেই এবার আবাদ হয়েছে সরিষার। বাজারে তেলের মূল্য অনেক বেশি, মনে করলাম যে আমাদেরও খাওয়া হবে, বাজারেরও কিছু একটা পূরণ হবে। তো সার যেভাবে দাম বেশি ভাই, এটা আমাদের পক্ষে মানে পড়তে পড়ে না। সরকার যদি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করে এবং সারের দাম যদি কমায়, ইউরিয়া, ফসফেট, পটাশ এবং পানির দাম যদি কমায়, তাহলে আমরা কৃষকেরা লাভবান হবে। সরিষা থেকে তেল উৎপাদন বাড়াতে কৃষকদেরকে প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সরিষার আবাদ বৃদ্ধির জন্য আমরা তেল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করছি, তাদেরকে প্রদর্শনী দিচ্ছি এবং পাশাপাশি আমরা 38,000 কৃষক পরিবারকে 1 কেজি করে বীজ এবং প্রয়োজনীয় সার কিন্তু আমরা বিনামূল্যে সরবরাহ করেছি। আমরা এবছর 37,502 হেক্টর জমিতে আমাদের এই বগুড়া জেলায় সরিষার আবাদ হয়েছে। আমরা আশা করছি যে এটি আমাদের অভ্যন্তরীণ যে তেলের চাহিদা সেটি মেটাতে কিন্তু যথেষ্ট সহায়তা করবে। চলতি মৌসুমে বগুড়ায় 37,000 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। প্রতিবেদন দিল জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রস্তাবগুলো সবার স্বার্থকে ছুঁয়ে যাবে, মন্তব্য প্রধান উপদেষ্টার। ফ্যাসিস্টরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, মন্তব্য জামায়াতের আমিরের। আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না, হুঁশিয়ারি বিএনপির। শেখ হাসিনা হত্যা চেষ্টা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বাতিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ 47 জন খালাস। এবং আখেরি মোনাজাতে শেষ হলো ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ, বিশ্বের শান্তি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। এশিয়ান নিউজে এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার।